আপনাদের সাথে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর অত্যন্ত ইম্পর্ট্যান্ট। দেখুন, আপনারা সবাই হয়তো জানেন যে কিছুদিন আগে সার্জিস আলম নামক একটা বলা, সে হচ্ছে বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের একজন অন্যতম সমন্বয়ক। কিছুদিন আগেও যখন সে মিছিল মিটিং করে বা হচ্ছে যখন আন্দোলন করে, তখনও কিন্তু তার কাছে কোনো টাকা ছিল না। এবং সে নিজেও বলেছে যে আমার কাছে থাকা খাওয়ার মতো ভালো কোনো টাকা নেই, বা আমার পায়ে পরার মতো কোনো ভালো জুতা নেই, আমার গায়ে দেওয়ার মতো ভালো কোনো শার্ট নেই। অথচ সে তার নিজের এলাকায় গেছে, হয়তোবা গতকাল বা গত পরশুদিন যাওয়ার পর ১০০ গাড়ি নিয়ে তার টোটাল এলাকা পঞ্চগড়ে শোডাউন দিয়েছে। আমি সত্যিকার অর্থে বুঝতে পারছি না এই শোডাউন দেওয়ার জন্য আর এই যে এত বড় মানে একটা বিগ অ্যামাউন্ট, বিগ একটা অ্যারেঞ্জমেন্ট করে সে কিভাবে তার নিজ এলাকায় যায়, কিভাবে তার নিজ এলাকায় যায় একটু বলুন। বা নিজ এলাকায় যেতে গেলে, এত বড় একটা শোডাউন নিয়ে যেতে গেলে, এতগুলো গাড়ি নিয়ে যেতে গেলে এত যে টাকার প্রয়োজন হয়, এত টাকা কোথা থেকে আসে? সে নিজেও কিন্তু একদিন বলেছিল তার বাবা বা তার দাদার এত টাকা নাই, তাদের সম্পত্তির পরিমাণও তেমন কিছু নাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পর কি এমন সম্পদের পাহাড় সে পেল যে সে কোটিপতি বনে গেছে, গাড়ি কিনেছে, বাড়ি কিনেছে, তার জিনিসপত্রের কোনো অভাব নেই। কি এমন করছে আসলে? একটা জিনিস খুব ভালো করে খেয়াল করবেন, আমরা যারা সাধারণ জনগণ, আমাদের মাথায় কাঁঠাল ভেঙে কিন্তু তারা খাচ্ছে। আমরা এটা বুঝতে পারছি না। আসলে আমরা বুঝতে পারছি না এটাও না, আমরা কিন্তু সবই বুঝতে পারছি, সবই দেখছি, সবই শুনছি, কিন্তু আমরা কেউ কোনো কথা বলছি না। কেন বলছি না? কী জন্য বলছি না? আমরা কার ভয় পাচ্ছি? কিসের ভয় পাচ্ছি? আজকে দেখুন, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কত শত ছেলেমেয়ের জীবন চলে গেছে, কত মেয়ে ধর্ষিতা হয়েছে, কত ছেলে পঙ্গু হয়েছে, কত মেয়ে পঙ্গু হয়েছে, কত বাচ্চা মারা গেছে, কত বয়স্ক মানুষ মারা গেছে, কত রিক্সাওয়ালা মারা গেছে, কত বাসের হেল্পার মারা গেছে, কত কত দিনমজুর মারা গেছে। অথচ তাদের রক্তের উপর দাঁড়িয়ে এই ৬ জন সমন্বয়ক, যারা কিনা বাংলাদেশ নাগরিক জাতীয় পার্টি গঠন করেছে, তারা একটা রাজনৈতিক দল গঠন করে ফেলেছে। একটা রাজনৈতিক দল গঠন করতে গেলে কিন্তু কম টাকার প্রয়োজন হয়, প্রচুর টাকার প্রয়োজন হয়। তাদের কি এমন সম্পত্তি আছে যে ছাত্র থাকা অবস্থায় হঠাৎ করে তারা একটা রাজনৈতিক দল দিয়ে ফেলেছে? তারা কোথা থেকে পেলে এত টাকা? এত টাকা কোথা থেকে পেল সেটা আপনারা সবাই জানেন, বা আমরাও জানি, কিন্তু আমরা হয়তো কি মুখ খুলে কথা বলতে পারি না। কেন জানেন? মানে আমাদের কোনো প্রবলেম হবে, নানান রকম ঝামেলা। তারা শেখ হাসিনাকে স্বৈরশাসক বলে তাড়িয়ে দিল, খুব ভালো কথা, তাড়িয়ে দিয়েছ। তোমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছ, বৈষম্য রাখছো কেন? একটা জিনিস খেয়াল করেছেন? যখন তারা আন্দোলন শুরু করে তখন কিন্তু আপামর জনসাধারণের সাথে মিশে তারপর একটা আন্দোলন শুরু করে। কিন্তু যখনই তারা আন্দোলনে সফল হয়ে যায়, সফল হওয়ার পরে এই সাধারণ ছাত্র বা সাধারণ মানুষ যারা আছে তাদের দিকে তারা তাকায় না, তাদেরকে তারা চিনতে পারে না। এই যে বিশেষ করে এই যে নাহিদ, দেখেন তার অ্যাটিটিউড দেখেন, সে মনে হয় যে প্রচুর কোটিপতি ঘরের একটা ছেলে, সে মাটিতে পা রেখে চলে না। এরপরে যে আসিফ ইকবাল, এই যে যুব ক্রীড়া মন্ত্রণালয়ে আছে উপদেষ্টা হিসাবে, তাকে তার অ্যাটিটিউড দেখলে তো মনে হয় যে সে কোন জমিদারের ছেলে। আমার মনে হয় যে সে মনে হয় যে ওই যে আমেরিকান যে আছে না, ইলন মাস্ক, ইলন মাস্কের ছেলে হবে হয়তোবা, বা বিল গেটসের কোনো আত্মীয় স্বজন, বিল গেটসের জামাই। যে কারণে সে মানে হাজার হাজার কোটি টাকার মালিক, যে কারণে সে সাধারণ মানুষের সাথে কোনোভাবে কথাই বলতে চায় না। মানে এত অ্যাটিটিউড কীভাবে তৈরি হতে পারে? যেই ছাত্ররা, যেই ছাত্রীরা মানে তাদের বাক স্বাধীনতার জন্য, তারা একটু বৈষম্যটা দূরীকরণের জন্য আন্দোলন করেছে, তারা গণতন্ত্র ফিরে পেতে মানে আন্দোলন করেছে, তার ছিটি ফোঁটাও বাংলাদেশে নাই। এই ৬ সমন্বয়ক সব চুষে পুষে খেয়ে নিচ্ছে। শুধু এই ২ সমন্বয়ক যে সেটা না, আপনারা হয়তোবা চিটাগংয়ের একটা ছেলের কথা জানেন, ওর নামটা আমি ভুলে গিয়েছি, রাফি, চিটাগংয়ের ছেলেটা রাফি। সেও কিন্তু রাস্তার ছেলে ছিল। তাকে দেখলে মনে হতো যে ফকিরের বাচ্চা, একটা সাইকেল কেনার মনে হয় টাকা নেই, অথচ সে এখন গাড়ি চড়ে বেড়ায়, ৩-৪ কোটি টাকা দামের গাড়ি।
এত টাকার দামের গাড়ি তারা কোথায় পেল? কোথা থেকে আসলো? তাদের ইনকামের উৎস কি? মানে এগুলো যদি মানে এখন বাংলার জনগণ না দেখে তাহলে আর কবে দেখবে? কবে দেখবে জানেন? আমাদের যে দুর্নীতি দমন কমিশন আছে, আমি এই দুর্নীতি দমন কমিশন নিয়ে কিন্তু একবার কথা বলেছিলাম। কিন্তু আমার ভিডিওতে কোনো সাড়া পড়েনি। কেন পড়েনি আমি সেটা জানি না। দুর্নীতি দমন কমিশন, একটা লোক যখন ক্ষমতায় থাকবে, সেই ক্ষমতায় থাকা অবস্থায় যদি দুর্নীতি দমন কমিশন ওই লোকটার দুর্নীতি কি আছে, তার পিছনের শক্তি কি, এগুলো নিয়ে যদি খতিয়ে দেখা শুরু করে, তাহলে কিন্তু বাংলাদেশ আর দুর্নীতি থাকে না। যেহেতু এই মানুষটা মানে কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা খরচ করছে, ব্যয় করছে, বিলাসবহুল জীবনযাপন করছে, তাহলে দুর্নীতি দমন কমিশনের অবশ্যই উচিত যে সে এত টাকা কোথায় পাচ্ছে এবং এই বিলাসিত জীবন তার কোথা থেকে আসছে, যেটা কিনা এখান থেকে ১ বছর আগেও ছিল না, ৫ই আগস্টের আগেও ছিল না। ৫ই আগস্টের পর থেকে তাদের এই বিলাসী জীবন শুরু হয়েছে। এই বিলাসী জীবন কোথা থেকে আসছে? এটা কি দুর্নীতি দমন কমিশন মানে খোঁজ করতে পারে না? এটা খোঁজ করবে তখন যখন দেখবে যে সমন্বয়কদের আর কোনো ক্ষমতা নেই, তারা এখন মেরুদণ্ডহীন, তখন তাদের পিছনে লেগে যাবে যে এত টাকা কোথায় পেয়েছো, এত টাকার গাড়ি চড়েছো, এত টাকা নিয়ে তুমি মানে টহল দিয়েছো, কিভাবে সম্ভব হয়েছে? এগুলো তখনই দেখবে যখন সমন্বয়কদের হাতে আর কোনো ক্ষমতা না থাকবে। তো আমাদের দুর্নীতি দমন কমিশনের কাজ কি এটা? যে যখন একটা মানুষের ক্ষমতা থাকবে না, তখন তার পিছনে লেগে থাকা, আর যখন তার ক্ষমতা থাকবে তখন তাকে কোনো প্রকার মানে কোনো বাধার সম্মুখীন হতে দেওয়া যাবে না। এইটাই কি আমাদের দুর্নীতি দমন কমিশনের কাজ? আমি আসলে দুর্নীতি দমন কমিশনের আসল কাজটা কি সেটা জানতে চাচ্ছি। আর সবথেকে বড় কথা যে এই ছাত্র সমন্বয়করা এত টাকা কোথায় পেয়েছে, এত টাকা কোথায় পাচ্ছে, এটাও কিন্তু খতিয়ে দেখা দুর্নীতি দমন কমিশন না, আমাদের টোটাল বাংলাদেশের যত আপামর জনসাধারণ আছে সবারই উচিত যে তারা এত টাকা কোথায় পাচ্ছে, কিভাবে আসছে, আর এই বিলাসী জীবন তারা কিভাবে কাটাচ্ছে। আমার কাছে এদের বেশ কয়েকটা প্রমাণ ছিল, বাট আমি সেটা দেখাচ্ছি না শুধু একটাই কারণে, কারণ হয়তো বা তখন আমারও দোষ হয়ে যেতে পারে যে আমি কেন বলছি, কেন এগুলো নিয়ে কথা বলছি। আমি সেটা বলতে চাই না, আমি শুধু একটাই কথা বলতে চাই যে যারা দুর্নীতি করে প্লিজ দুর্নীতি করা থেকে বিরত থাকুন, দুর্নীতি করবেন না। দুর্নীতি শুধুমাত্র দেশ না, দুর্নীতি হচ্ছে দেশ ও জাতির কলঙ্ক। দুর্নীতি করলে দেশ বিপদের সম্মুখীন হবে, জাতি বিপদের সম্মুখীন হবে। তাই দুর্নীতি না করে সৎ পথে থেকে সৎ কাজ করে সামনের দিকে এগিয়ে যান, তাহলে হয়তো বা কিছু একটা করতে পারবেন। আমরা তো করতে চাই কিন্তু আমাদের করতে দেওয়া হয় না। আমরা যারা আছি আমরা সঠিক পন্থা থেকে মানে ভালো জায়গায় থেকে সৎ পথে থেকে মানুষের জন্য কাজ করতে চায়, কিন্তু আমাদের কি হয়, আমাদের বেলায় কিছুই হয় না, আমাদের বেলায় সেগুড়ে বালি। আর এই যে কুত্তাগুলো আছে তাদের বেলায় আপনারা মানে বাংলার জনগণ কীভাবে যে তাদেরকে সাপোর্ট করেন আই ডোন্ট নো। বাংলাদেশে আসলে কি হয় এটা আসলে সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ চিন্তা করে যে এদের এই টাকা পয়সা হয়তো এমনি থেকে আসছে বা কেউ দিচ্ছে। নো, দিস ইজ দুর্নীতি। এগুলো দুর্নীতির টাকা, কালো টাকা। আপনারা এগুলো বোঝেন কখন? যখন তারা ক্ষমতা ছেড়ে চলে যায়, দেশ ছেড়ে চলে যায়, দেশের বাইরে চলে যায় টাকা পয়সাগুলো নিয়ে। তো এটা আপনার, আমাদের সবার টাকা। এগুলো দেখার দায়িত্ব আমাদের। আজকে সার্জিস আলম যে ১০০ গাড়ি নিয়ে শোডাউন দিয়েছে তার নিজ এলাকায়, এই ১০০ গাড়ির মানে গাড়ি ভাড়া বা এই ১০০ গাড়িতে মিনিমাম ৫০০ লোকজন থাকে বা হচ্ছে ২০০ লোকজন থাকে। এই ২০০ লোকজনের খাওয়া দাওয়া অনেক খরচ আছে। এই খরচটা আসলে কোথা থেকে আসছে, কিভাবে আসছে? এগুলো কিন্তু খতিয়ে দেখা আমাদের নাগরিক হিসেবে আমাদের দায়িত্ব, আমাদের রেসপন্সিবিলিটি। আমরা কেন এগুলো ভুলে যাই? আসলে আমাদের নাগরিক দায়িত্ব আমাদের ভুলে যাওয়া উচিত না। আমরা সবাই যদি সবার জায়গা থেকে প্রতিবাদ করি তাহলে হয়তো আমাদের দেশে দুর্নীতি থাকবে না। আমি আমার জায়গা থেকে প্রতিবাদ করছি, আপনারা আপনাদের জায়গা থেকে প্রতিবাদ করুন। দেখুন আমাদের দেশে আর কোনো দুর্নীতি থাকবে না, আই প্রমিস। আমি যে কথাগুলো বলছি কথাগুলো অনেক ইম্পর্ট্যান্ট। আপনারা কথাগুলো একটু ভালোভাবে নিবেন, ভালোভাবে দেখবেন, ভালোভাবে বিশ্লেষণ করবেন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আমাদের দেশে দুর্নীতি কারা করছে। আমাদের দেশে দুর্নীতি তারাই করছে যারা ক্ষমতার চেয়ারটাতে গিয়ে বসছে, যারা ক্ষমতা হাতে পাচ্ছে, যারা ক্ষমতাকে ব্যবহার করছে। দুর্নীতিগুলো তারাই করছে, বাইরের কেউ করছে না। দেখেন আমাদের দেশে ডিবি হারুন ছিল, সে কত টাকা পয়সা নিয়ে চলে গেছে। আমাদের দেশে বেনজির আহমেদ ছিল, সে কত টাকা পয়সা নিয়ে চলে গেছে। এই যে আমাদের দেশে পারিবারিক রাজনীতি, যেটা একদমই কাম্য নয়,
আমাদের দেশে তারপরও পারিবারিক রাজনীতি হচ্ছে, মানে প্রেসিডেন্টের ছেলে প্রেসিডেন্ট হচ্ছে, এমপির ছেলে এমপি হচ্ছে, চেয়ারম্যানের ছেলে চেয়ারম্যান হচ্ছে, মেম্বারের ছেলে মেম্বার হচ্ছে। আসলে এভাবে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে, কিন্তু না, এভাবে এগিয়ে যেতে দেওয়া যাবে না। যার জনপ্রিয়তা থাকবে, যে মানুষকে ভালোবাসবে, যে মানুষের পাশে যাবে, কোনো আকাঙ্ক্ষার চিন্তা করবে না, কোনো কিছু পাওয়ার চিন্তা করবে না, শুধু জনগণকে দেওয়ার চিন্তা করবে, জনগণকে ভালোবাসার চিন্তা করবে, জনগণের পাশে দাঁড়াবে, আমরা এমন একজন প্রতিনিধি খুঁজে নেব। আর তেমন প্রতিনিধি সে যে কেউ হোক না কেন, আমরা তাকে যদি আমাদের সর্বোচ্চ আসনে বসাই, তাহলে আমাদের দেশের দুর্নীতি অনেক কমে যাবে। তো আমি সবাইকে বলবো, যে বা যারা দুর্নীতি করছে, আমাদের দেশের সাধারণ জনগণ বা দুর্নীতি কমিশন, আপনার প্লিজ খতিয়ে দেখবেন এবং এই দুর্নীতির বিরুদ্ধে অবশ্যই প্রতিবাদ করবেন, কথা বলবেন। আমি চেষ্টা করছি আমার জায়গা থেকে যথেষ্ট বলার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কেমন? দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো একটা প্রতিবাদমূলক ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।